আমরা যে ঐতিহাসিক উৎস যে চ্যাপ্টারটা করছিলাম, তো আমাদের প্রত্নতাত্ত্বিক উৎস এটা পড়তে শুরু করেছিলাম এবং গুপ্ত যুগের শিলালিপির এর আগের পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা যেটা করব, গুপ্ত যুগের শিলালিপিগুলো আমরা পড়ব, ঠিক আছে? তো প্রথমে দেখো, সমুদ্রগুপ্তের প্রয়াগ বা এলাহাবাদ প্রশস্তি শিলালিপি। তো এই বিখ্যাত শিলালিপি এলাহাবাদের ভিতরে দুর্গে খোদিত এবং এটি মূল অবস্থানে নয়, প্রয়াগ বা কোসাম্বি থেকে আনা। প্রশস্তিটি অর্থাৎ গৌরবগাথা সমুদ্রগুপ্তের মন্ত্রী হরিসেন দ্বারা রচিত, যিনি শান্তি ও যুদ্ধের মন্ত্রী ছিলেন। এটি সংস্কৃত ভাষায় লেখা এবং ব্রাহ্মী লিপিতে খোদিত। শিলালিপির প্রথম অংশটি কবিতায় রচিত এবং পরের অংশটি গদ্যে। এটি সমুদ্রগুপ্তের অভিষেক, তার বিজয় ও তার ব্যক্তিত্বের উপর আলোকপাত করে। এটি ৩৩ লাইনের একটি দীর্ঘ বাক্য। এর বিষয়বস্তু হলো, তো এখানে দেখো বিষয়বস্তুগুলো রয়েছে। সপ্তম লাইনের বিষয়বস্তু, চন্দ্রগুপ্ত ওয়ানের ঘোষণা যে সমুদ্রগুপ্ত তার উত্তরসূরি হবেন এবং সমুদ্রগুপ্তের অভিষেককে ঈর্ষা করে তুল্যকুলজদের দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ১৩তম লাইনের বিষয়বস্তু হচ্ছে আচ্যুত ও নাগসেনার উপর বিজয়, পাটলিপুত্র দখল। ১৭তম লাইনের বিষয়বস্তু হচ্ছে সমুদ্রগুপ্তকে যার বাহুতে শক্তি অর্থাৎ পরাক্রম আছে বলে বর্ণনা করা হয়েছে, যার দেহে অসংখ্য অস্ত্রের আঘাতে সৃষ্টি দাগ রয়েছে। ১৯ আর ২০তম লাইনের বিষয়বস্তু হচ্ছে দক্ষিণ ভারতের ১২ জন রাজাকে পরাজিত করা। ২২তম লাইনের বিষয়বস্তু হচ্ছে প্রতিবেশী ৫টি পূর্ব সীমান্ত রাজ্য কর্তৃক আনুগত্য স্বীকার। ২৪তম লাইনের বিষয়বস্তু কিদর কুষাণ রাজা দেবপুত্র, শাহী শাহানু শাহী, শক রাজা রুদ্রসেন ত্রি, শক মুরুন্ড রাজা সিংহলি অর্থাৎ শ্রীলঙ্কা রাজা মেঘবর্ণ, জাভা সুমাত্রা ও মালয় দ্বীপপুঞ্জ কর্তৃক আনুগত্য স্বীকার। ২৭তম লাইনের বিষয়বস্তু হচ্ছে সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয়েছে কারণ তিনি সঙ্গীতে এতটাই দক্ষ ছিলেন যে নারদ ও তুম্বুর পর্যন্ত লজ্জিত হয়েছিলেন। ২৮তম লাইনের বিষয়বস্তু হচ্ছে সমুদ্রগুপ্তকে পণ্ডিতদের পৃষ্ঠপোষক বলা হয়েছে। ২৯ এবং ৩০তম লাইনের বিষয়বস্তু হচ্ছে সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্র, মহারাজাধিরাজ, বিষ্ণুর অবতার, প্রাচীর অর্থাৎ দেয়াল ধর্ম দ্বারা বেষ্টিত ইত্যাদি নামে বর্ণনা করা হয়েছে। তো এই ছিল সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি হরিসেন দ্বারা রচিত। এখানে এই লাইনগুলোতে এই সমস্ত বিষয়গুলো উল্লেখিত রয়েছে। তা দেখো, সমুদ্রগুপ্তের এরান শিলালিপি। এই শিলালিপিতে সমুদ্রগুপ্তকে সর্বরাজচ্ছেতা অর্থাৎ সমস্ত রাজাদের উৎখাতকারী অথবা সমস্ত রাজাদের নির্মূলকারী বলা হয়েছে। এই শিলালিপি অনুযায়ী তিনি দত্তা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতে উল্লেখ করা হয়েছে যে এরিকিন অর্থাৎ এরান ছিল তার স্বভাবজ নগর অর্থাৎ ব্যক্তিগত নগর। সমুদ্রগুপ্তের নালন্দা কপার প্লেট শিলালিপি। এটি বিহার রাজ্যের নালন্দায় একটি বিহার অর্থাৎ বৌদ্ধ মঠে পাওয়া গেছে। এটি সংস্কৃত ভাষায় রচিত এবং ব্রাহ্মী লিপিতে খোদিত। এই কপার প্লেট শিলালিপির প্রাকৃতিক বিষয়বস্তু হলো অগ্রহার অর্থাৎ ভূমি অনুদান। এই অগ্রহার পয়েন্টটা অবশ্যই মনে রাখবে। অগ্রহার শব্দের অর্থ হচ্ছে ভূমি অনুদান। এর শর্তাবলী সংক্রান্ত ব্রাহ্মণদেরকে প্রদান করা হয়েছিল। এতে গুপ্ত বংশের বংশাবলী শ্রীগুপ্ত থেকে সমুদ্রগুপ্ত পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, সমুদ্রগুপ্তের গয়া কপার প্লেট শিলালিপি। এটি বিহার রাজ্যের গয়া থেকে প্রাপ্ত। এই শিলালিপির বিষয়বস্তু সমুদ্রগুপ্তের নালন্দা কপার প্লেট শিলালিপির বিষয়বস্তুর মতোই। তারপর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত টু এর উদয়গিরি শিলালিপি। এটি মধ্যপ্রদেশের বিদিশার কাছে উদয়গিরির গুহায় খোদিত। প্রথম শাসক ছিলেন চন্দ্রগুপ্ত টু পশ্চিম ভারতের অভিযানে তার বিজয় নিয়ে, এবং দ্বিতীয়টি সন্ধিভুক্তি চন্দ্রগুপ্ত টু এর মন্ত্রী ও শান্তি ও যুদ্ধ বিষয়ক মন্ত্রী দ্বারা রচিত। তারপর হচ্ছে চন্দ্রের মেহরৌলি দিল্লি বা লৌহ স্তম্ভ শিলালিপি। এটি চন্দ্র নামে এক রাজাকে নিয়ে, যিনি অনেক ইতিহাসবিদদের মতে চন্দ্রগুপ্ত টু সম্পর্কিত। কুমারগুপ্ত ওয়ানের দামোদরপুর কপার প্লেট শিলালিপি। এটি উত্তরবঙ্গের পুণ্ড্রবর্ধন ভূমি থেকে প্রাপ্ত। এটি সংস্কৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে খোদিত। এই শিলালিপি কুমারগুপ্ত ওয়ানের রাজত্বকাল নিয়ে এবং গুপ্তদের সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দলিল।
আচ্ছা, কুমারগুপ্ত ওয়ানের মান্দাসার পাথরের শিলালিপি। এটি মধ্যপ্রদেশের মান্দাসার শিবনারায়ণ নদীর তীরে একটি নদীর তীরের রক্ষা কাজ নিয়ে লেখা। এটি পাথরের শিলালিপি। এটি একটি তৈলিকদের গিল্ড অর্থাৎ তৈল চাকিদের গোষ্ঠী দ্বারা খোদিত, যারা ব্যাংকের মতো কাজ করত, এবং তাদের প্রশাসনিক ইউনিট ছিল অন্তর্বেদী এবং তাদের প্রশাসক ছিল শ্রাবণক। স্কন্দগুপ্তের গিরনার বা যুযুন্দ্র শিলালিপি। এটি স্কন্দগুপ্তের প্রাদেশিক প্রশাসন নিয়ে সম্পর্কিত। এটি গুপ্ত প্রাদেশিক গভর্নর নিয়োগের বর্ণনা করে এবং আদর্শ গুপ্তের গুণাবলী তুলে ধরে। এতে বলা হয়েছে যে সুদর্শন হ্রদ আবারও ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এটি চক্রপালিত গিরনার শহরের প্রধান ও পার্না দত্ত সৌরাষ্ট্রের গুপ্ত দ্বারা মেরামত করা হয়। এই শিলালিপিতে কুমারগুপ্তকে কল্যাণকারী রাজা বা সদয় রাজা এবং আদর্শ নগর রক্ষক অর্থাৎ আদর্শ শহর রক্ষক বলা হয়েছে। স্কন্দগুপ্তের ভিটারি স্তম্ভ শিলালিপি। এটি উত্তরপ্রদেশের গাজীপুর জেলার ভিটারি গ্রামের বাইরে অবস্থিত একটি স্তম্ভে খোদিত। এটি সংস্কৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে খোদিত। এটি একটি মন্দির নির্মাণ, বিষ্ণু ভগবানের মূর্তি স্থাপন এবং ভিটারি গ্রামের রাজস্ব দ্বারা মন্দির পরিচালনার জন্য দান বর্ণনা করে। এটি স্কন্দগুপ্ত পর্যন্ত গুপ্ত বংশের বংশাবলী শ্রীগুপ্ত থেকে স্কন্দগুপ্ত ধারাবাহিকভাবে বর্ণনা করে। এটি হুন আক্রমণেরও কথা বলে, অর্থাৎ হুন আক্রমণ করেছিল স্কন্দগুপ্ত, এই কথাটা এখানে রয়েছে। স্কন্দগুপ্তের ইন্দোর কপার প্লেট শিলালিপি। এটি সৌর সম্প্রদায়, সূর্যদেবের উপাসক সম্প্রদায় ও তালিকা শ্রেণীর তথ্য দেয়, যারা একটি ব্যাংকের মতো কাজ করত এবং এর প্রশাসনিক ইউনিটের নাম ছিল অন্তর্বেদী এবং তাদের প্রশাসক ছিলেন শ্রাবণক। ভানুগুপ্তের এরান শিলালিপি 510 খ্রিস্টাব্দ। এটি মধ্যপ্রদেশের সাগর জেলার এরান থেকে পাওয়া গেছে। এতে ভানুগুপ্ত হুন আক্রমণকারী তোরমানার মধ্যে যুদ্ধের বর্ণনা রয়েছে। গোপরাজ ভানুগুপ্তের একজন সামন্ত যুদ্ধে নিহত হন এবং তার স্ত্রী অগ্নিকুণ্ডে চিতায় প্রবেশ করেন। এটি প্রাচীন ভারতে সতী প্রথা অর্থাৎ স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে দাহ করার কথা প্রথম প্রত্নতাত্ত্বিক প্রমাণ। এরান শিলালিপি, এটা মনে রাখবে অবশ্যই। তারপর হচ্ছে তোরমানার এরান বরাহ শিলালিপি। এটি মধ্যপ্রদেশের এরান সাগর জেলা থেকে একটি বরাহ মূর্তিতে খোদিত। এটি হুন রাজা তোরমানার রাজনৈতিক সাফল্য, ধর্মীয় আগ্রহ বর্ণনা করে। তারপরে পরবর্তী শিলালিপিগুলো হচ্ছে হর্ষবর্ধনের বানসখেরা কপার প্লেট শিলালিপি। এটি উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার বানসখেরা থেকে প্রাপ্ত। এটি হর্ষবর্ধনের রাজস্ব অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোকপাত করে। এতে দানপত্র হিসেবে উল্লেখ আছে 2টি ব্রাহ্মণকে অর্থাৎ বিসাই অঙ্গদেয়, ভক্তি ও আহিচ্ছত্র এ এলাকায় গ্রাম দান করা হয়েছে। এটি হর্ষবর্ধনের প্রশাসনের একটি প্রতিরূপ তুলে ধরে, যা প্রমাণ করে তিনি এক দক্ষ প্রশাসক ছিলেন। তারপর হচ্ছে যশোধর্মার মান্দাসর পাথরের শিলালিপি। এটি মালব রাজা যশোধর্মা কর্তৃক খোদিত। এই শিলালিপি থেকে পাওয়া যায় যে তিনি হুন নৃপতি মিহির খুলকে পরাজিত করেন। তারপর পরমার ভোজের ধারা শিলালিপি। এটি পরমার বংশীয় রাজা ভোজের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতি সম্পর্কে বর্ণনা। বিজয় সেনের দেবপাড়া প্রশস্তি অভিলেখ। এটি বিজয় সেনের রাজত্বকালে সংঘটিত ঘটনাবলীর বর্ণনা দেয়, যিনি সেন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তারপর হচ্ছে দক্ষিণ ভারতের অভিলেখসমূহ। তো দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি। এটি কর্ণাটক রাজ্যের বাগলকোট জেলার আইহোলের বিষ্ণু মন্দিরে খোদিত। এটি একটি প্রশস্তি এবং দ্বিতীয় পুলকেশীর সভাকবি ও জৈন অনুসারী রবিকীর্তি কর্তৃক রচিত। এটি চালুক্য শাসক বাদামি দ্বিতীয় পুলকেশীর সাফল্যগুলোর উপর আলোকপাত করে। এই অভিলেখটি জিনেন্দ্র অর্থাৎ জিনদের প্রভুর বন্দনার মাধ্যমে শুরু হয়। অভিলেখ অনুযায়ী দ্বিতীয় পুলকেশী নর্মদার তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেন এবং হর্ষের দক্ষিণ জয় অভিযান রোধ করেন। এই উপলক্ষে দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর উপাধি গ্রহণ করেন। এই অভিলেখে রবিকীর্তি নিজেকে কালিদাস ও ভাষার সমতুল্য হিসেবে বর্ণনা করেছেন। অভিলেখ অনুযায়ী মহাভারতের যুদ্ধ খ্রিস্টপূর্ব 3101 সালে সংগঠিত হয়। নরসিংহ বর্মনের মল্লিকার্জুন মন্দির পাথর শিলালিপি। এতে পল্লব শাসক নরসিংহ বর্মনের বাদামির চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর উপর বিজয়ের বিবরণ রয়েছে। এই উপলক্ষে নরসিংহ বর্মন মহামল্ল উপাধি গ্রহণ করেন। দান্তি দুর্গের ইলোরার গুহা শিলালিপি। এটি ইলোরার দশাবতার মন্দিরে খোদিত। এটি কলিঙ্গ, কোশাল, রাষ্ট্রকূট রাজ্য দান্তি দুর্গ কর্তৃক জয় করার বিবরণ দেয়। কানাউজ, মালব, লট, টঙ্ক ইত্যাদি রাজ্য অন্তর্ভুক্ত। আচ্ছা, রাজরাজার তঞ্জোর শিলালিপি। এটি চোল রাজা রাজরাজার শাসনকালের উপর আলোকপাত করে। রাজরাজা ছিলেন প্রথম চোল রাজা যিনি শিলালিপির লেখার ধারণা শুরু করেন।
ভূমিকা অনুযায়ী রাজরাজার একটি শিলালিপি চেরাদের বিরুদ্ধে কন্দালের যুদ্ধের জয়ের বিবরণ দেয়। তিনি উত্তর শ্রীলঙ্কা দখল করেন। প্রথম রাজেন্দ্রের তিরুবল্লাঙ্গাডু তাম্র শাসন, এটি চোল রাজা প্রথম রাজেন্দ্র এবং বিজয়ের বর্ণনা করে। এই লিপি অনুসারে প্রথম রাজেন্দ্র বিজয় তুঙ্গ ভার্মন নামক সুমাত্রা শাসককে যুদ্ধ পরাজয় করেন। এটি চোলদের রাজস্ব ব্যবস্থার তথ্য ধারণ করে। উত্তর মেরুর পরান্তক শাসনকালের শিলালিপি, এটি চোল যুগে প্রচলিত স্থানীয় শাসন ব্যবস্থা সম্পর্কে তথ্য প্রদান করে। তো এই ছিল শিলালিপি পর্যন্ত। এরপরে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে মুদ্রা। দেখো, মুদ্রাগুলি প্রাচীন ভারতের ইতিহাস জানার গুরুত্বপূর্ণ মাধ্যম। এই মুদ্রাগুলি নিশ্চিত করে, যাচাই করে অথবা নতুন তথ্য সরবরাহ করে। মুদ্রাগুলি বিভিন্ন ধাতুর হয়: তামা, রূপা, সোনা ও সীসা। পাঠ্যার্থের সুবিধার্থে মুদ্রাগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে: দেশীয় মুদ্রা আর বিদেশি মুদ্রা। তো দেশীয় মুদ্রাতে দেখো, প্রাচীন ছাপযুক্ত মুদ্রা রয়েছে, আর্লি পাঞ্চ মার্ক কয়েন্স। এগুলো প্রাচীনতম দেশীয় মুদ্রা। ছাপযুক্ত মুদ্রাগুলি সাধারণত ছোট, চতুর্ভুজাকৃতির এবং সূর্য, গাছ, পাহাড়, ষাঁড়, মাছ ইত্যাদি চিহ্নিত যুক্ত ছিল। এই মুদ্রাগুলিতে কোনো লেখা থাকতো না, কেবল ছাপ থাকতো, তাই এগুলোকে পাঁচ মার্ক কয়েন বলা হয়। ঠিক আছে, ছাপযুক্ত মুদ্রা। প্রাথমিক ছাপযুক্ত মুদ্রাগুলি প্রধানত রূপার তৈরি ছিল, যদিও কিছু তামার মুদ্রাও ছিল। এই মুদ্রাগুলি সাধারণত চতুর্ভুজ আকৃতির হতো। ছাপযুক্ত মুদ্রা অর্থাৎ ধাতুর মুদ্রা প্রথম দেখা যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। এদের প্রচলন ছিল প্রায় 4 শতাব্দী ধরে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী পর্যন্ত, অর্থাৎ মহাজনপদ যুগ থেকে শুরু করে শুঙ্গ যুগ পর্যন্ত। এই মুদ্রাগুলি প্রথমে ব্যবসায়ীদের গিল্ড দ্বারা এবং পরে রাজ্য কর্তৃক জারি করা হতো। তারপর হচ্ছে ইন্দো ব্যাকট্রিয়ান মুদ্রা। রাজাদের নাম ও দেবতাদের নাম লেখার প্রচলন শুরু হয় উত্তর পশ্চিম ভারতের ইন্দো ব্যাকট্রিয়ান রাজাদের দ্বারা। এই মুদ্রাগুলিতে রাজাদের নাম, উপাধি, ব্যক্তিগত আগ্রহ, ধর্মীয় বিশ্বাস ইত্যাদি খোদিত থাকত। মুদ্রার সামনের দিকে থাকতো রাজাদের ছবি এবং পেছনের দিকে থাকতো দেবতাদের ছবি। প্রকৃতপক্ষে এই মুদ্রাগুলি আমাদের ইন্দো ব্যাকট্রিয়ান রাজাদের পূর্ণ ইতিহাস জানার সুযোগ দেয়। প্রাচীন লেখকরা সাধারণত মাত্র 4 থেকে 5 জন ইন্দো ব্যাকট্রিয়ান শাসকের নাম জানতেন এবং এই মুদ্রাগুলির অনুপস্থিতিতে বাকি শাসকদের নাম সম্পূর্ণভাবে অজানা থেকে যেত। ইন্দো ব্যাকট্রিয়ান মুদ্রাগুলির শিল্পগুণ অত্যন্ত উচ্চমানের ছিল এবং এগুলি ভারতীয় মুদ্রায় গভীর প্রভাব ফেলেছিল। তারপর হচ্ছে শক বা সিথিয়ান, পার্থিয়ান বা পাল্লব ও কুষাণ মুদ্রা। তো ইন্দো ব্যাকট্রিয়ান শাসকদের পরে শক বা সিথিয়ান, পাল্লব, পার্থিয়ান এবং কুষাণ শাসকরা উত্তর পশ্চিম ও পশ্চিম ভারতে শাসন করে। এই শাসকরাও ইন্দো ব্যাকট্রিয়ান মুদ্রার ধাঁচে মুদ্রা চালু করেন। এই মুদ্রাগুলি উচ্চমানের শৈল্প নৈপুণ্যের নিদর্শন ছিল। যা সিথিয়ান, শক, পার্থিয়ান, পাল্লব ও কুষাণ মুদ্রা ভারতীয় মুদ্রার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মালব, যুধেয় ও পাঞ্চাল রাজ্যের মিত্র শাসকদের অস্তিত্ব এই মুদ্রাগুলির মাধ্যমে প্রমাণিত হয়। সর্বপ্রথম শক রাজা রুদ্রদমন সংস্কৃতে মুদ্রা চালু করেন। সাতবাহন রাজারা তাদের মুদ্রার প্রধানত সীসা, তামা, ব্রোঞ্জ ও পত্রিন ব্যবহার করতেন। কুষাণ শাসকরা বড় আকৃতির সোনা ও তামার মুদ্রা চালু করতেন। আর কনিষ্কের মুদ্রাগুলিতে গ্রিক, রোমান ও ভারতীয় দেবতাদের চিত্র থাকত। গুপ্ত মুদ্রা। গুপ্ত রাজারা সবচেয়ে বেশি পরিমাণে সোনার মুদ্রা জারি করেন। গুপ্তদের মধ্যে চন্দ্রগুপ্ত 1 প্রথম সোনার মুদ্রা চালু করেন। পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। প্রথম সোনার মুদ্রা চালু করেন গুপ্তদের মধ্যে চন্দ্রগুপ্ত 1। তার চালু করা মুদ্রার এক পাশে রাজা ও রানীর ছবি থাকতো, যেমন চন্দ্রগুপ্ত, কুমার দেবী। গুপ্তদের মধ্যে চন্দ্রগুপ্ত 2 বিক্রমাদিত্য প্রথম রূপার মুদ্রা চালু করেন। গুপ্ত রাজাদের মধ্যে রামগুপ্ত একমাত্র শাসক যিনি তামার মুদ্রা চালু করেন। গুপ্তদের স্বর্ণ মুদ্রাগুলিকে দিনার বলা হতো, রূপার মুদ্রাগুলিকে রূপক বলা হতো। গুপ্তদের পতনের পরে এবং দিল্লি সুলতানদের আগমনের পূর্বে ভারতীয় মুদ্রা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এটি পরিষ্কার যে উত্তর ও দক্ষিণ ভারতের রাজবংশগুলিও এই দুর্বলতার প্রভাব অনুভব করেছিল। তো এই ছিল দেশীয় মুদ্রা। তারপর হচ্ছে বিদেশি মুদ্রা। রোমান সম্রাটদের সোনা ও রূপার মুদ্রা দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে পাওয়া গেছে, বিশেষ করে আরিকমেডু, বর্তমান পুডুচেরি, তারপর কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে। এই মুদ্রাগুলি রোমান সম্রাট আগাস্টাস ও টিবারিয়াসের শাসনকালের। এটি ভারত ও রোমান সাম্রাজ্যের মধ্যে বাণিজ্য সম্পর্কে আলোকপাত করে। তারপরে হচ্ছে মনুমেন্টস বা স্মৃতিস্তম্ভ। এটাও প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে একটি। তো
তো স্মৃতিস্তম্ভের অন্তর্ভুক্ত সমস্ত শিল্পকর্ম যেমন স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার কাজকে অন্তর্ভুক্ত করা হয়। আর্টিফ্যাক্টস অর্থাৎ মৃৎপাত্র, পাথরের সরঞ্জাম, ধাতব যেমন তামা, লোহা ইত্যাদি বস্তুগুলিকে এই শ্রেণীতে পড়ে, যেগুলি একত্রে বলা হয় নৈপুণ্য সামগ্রী। স্মৃতিস্তম্ভের অধ্যয়নের মাধ্যমে আমরা শিল্পের বিকাশের ইতিহাস জানতে পারি। তাছাড়া এটি সেই সময়ের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোকপাত করে। তারপর হচ্ছে ইন্ডিজেনিয়াস মনুমেন্টস অর্থাৎ দেশীয় স্মৃতিস্তম্ভ। হরপ্পা, মহেঞ্জোদারোর খনন প্রায় 5000 বছরের পুরনো সিন্ধু সভ্যতার অস্তিত্ব প্রকাশ করে। ভারত সভ্যতা নিয়ে আলোচনার শুরু মূলত এই খনন কার্যের মাধ্যমে। তারপরে আত্রাঞ্জি খেরা খননের মাধ্যমে গঙ্গা উপত্যকায় প্রথম শহরের অস্তিত্ব 1000 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় বলে জানা যায়। আর দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানের খননে কিছু বিশৃঙ্খল তথ্য পাওয়া গেছে, যেমন ভারত ও রোমের মধ্যে বাণিজ্য সম্পর্ক। ভারতে পাওয়া প্রাচীনতম মন্দির দশাবতার মন্দির, দেওগড়, উত্তরপ্রদেশ গুপ্তযুগের। এটি নগর শিখর শৈলীতে নির্মিত। দ্রাবিড় শৈলীর সেরা উদাহরণ হচ্ছে তঞ্জোর, এর বৃহদেশ্বর রাজরাজেশ্বর মন্দির, চোল রাজা প্রথম নির্মিত। সিন্ধু সভ্যতার স্থান থেকে প্রাপ্ত প্রাচীন ভাস্কর্য, হরপ্পার পুরোহিত মূর্তি, মহেঞ্জোদারোর নগ্ন নারী নৃত্যশিল্পী, ভারতে প্রাপ্ত প্রাচীনতম চিত্রকর্ম, পাথর যুগের স্থানসমূহ প্রাপ্ত চিত্র যেমন ভীমবেটকা গুহার চিত্র, রায়সেনজোলা, মধ্যপ্রদেশ। এই ছিল দেশীয় মনুমেন্ট বা স্মৃতিস্তম্ভ। তার হচ্ছে ফরেন মনুমেন্টস বা বিদেশি স্মৃতিস্তম্ভ। দেখো, ভারতের বাইরে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে কিছু স্মৃতিস্তম্ভ পাওয়া গেছে যেগুলোকে ভারতীয় প্রভাবকে প্রতিফলিত করে। এই স্মৃতিস্তম্ভগুলি মূলত ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, বালি, বার্নিও ইত্যাদি দ্বীপ, তবে মালয় বা মালয়েশিয়া, কম্বোডিয়া বা কম্বোজ, সিয়াম, থাইল্যান্ড, চম্পা, ভিয়েতনাম, সুবর্ণভূমি, বর্মা বা মায়ানমার থেকে পাওয়া যায়। এই সমস্ত স্মৃতিস্তম্ভের মধ্যে কিছু লক্ষণীয় স্মৃতিস্তম্ভ হলো বৌদ্ধ স্তূপ, বরবুদুর বা জাভা দ্বীপ, ইন্দোনেশিয়া। তো এটি শৈলেন্দ্র বংশ দ্বারা নির্মিত হয় এবং শ্রীবিজয় সাম্রাজ্যের অধীনে 8ম শতকে নির্মিত। এটি বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির। তার হচ্ছে বিষ্ণু মন্দির, অঙ্করভাট, কম্বোডিয়া। এটি সূর্যবর্মন দ্বারা নির্মিত হয়। তারপরে কাউন্ডিন্য রাজবংশের রাজা কম্বুজে দ্বাদশ শতকে এটি নির্মাণ করেন। আনন্দ প্যাগোডা বৌদ্ধ মন্দির, প্যাগান, বর্তমান মায়ানমারে। এটি কিয়ানজিখা বা ত্রিভুবনাদিত্য প্যাগান শাসক অনিরুদ্ধের উত্তরসূরি কর্তৃক নির্মিত হয়। এটি একাদশ-দ্বাদশ শতকে নির্মিত। তো এই ছিল ঐতিহাসিক উৎস। আজকে আমরা শেষ করলাম। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে চ্যাপ্টার 2, প্রি হিস্টোরিক পিরিয়ড। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকলো।